তুলসী কেবাডের ওই মুখনিসৃত বাণী শোনার পর ওয়াকারুজ্জামান ছুটে যান ডক্টর ইউনূসের কাছে। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, আজকের খবরের ইতিমধ্যে শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। তুলসী কেবাডের ওই মুখনিসৃত বাণী শোনার পর ওয়াকারুজ্জামান ছুটে যান ডক্টর ইউনূসের কাছে। তিনি এমনিতে খুব ভদ্র মানুষ। তিনি ভদ্রভাবে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে উনি জানিয়ে দেন যে আপনি কিভাবে ক্ষমতায় এসেছিলেন সেটা আপনার থেকে ভালো মতো কেউ জানে না, এবং আপনাকে ক্ষমতায় বসানোর পর দেশের কি অবস্থা হয়েছে সেটাও সারা পৃথিবীর কাছে উন্মোচন হয়ে গিয়েছে। এখন আমাদের উপরে একটা বড় চাপ রয়েছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের চাপ। আমাদের মতো একটা ছোট দেশ সেই চাপকে আমরা কিন্তু সহ্য করতে পারবো না। ফলে আপনাকে আমার একটা পরামর্শ আছে। পরামর্শ হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সময়কালে মধ্যে সময় বিবেচনা করে আপনি নিঃশব্দে প্রস্থান করুন। নইলে এমন অবস্থা আসতে পারে যে ক্ষমতা হয়তো আমাকে হাতে তুলে নিতে হবে। তারপর যেটা হবে সেটা আপনাদের কারো পক্ষে সমীচীন হবে না। আমি এটা আপনাকে পরামর্শ দিয়ে গেলাম, কোনো সাবধান বাণী নয়। আপনাকে বয়োজ্যেষ্ঠ, আপনাকে আমি পরামর্শ দিয়ে গেলাম। এই পরামর্শ আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার। পরে বলতে পারবেন না যে আমি কোনো রকম আগাম আপনাকে কোনো বার্তা দিইনি। একটা বার্তা আগে দিয়েছিলাম, আজকে ব্যক্তিগতভাবে আপনাকে বার্তা দিতে এসেছি যে আপনি চলে যান। দিয়ে উনি বেরিয়ে চলে আসেন। আর ওই যে আমাদের মার্কিন সেনেটর, যিনি ডেমোক্র্যাট সেনেটর, তাকেও পরিষ্কার একটা কথাই বলে দিয়েছিলেন, এনাফ ইজ এনাফ। আপনারা কি করে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি ফিরিয়ে দিয়েছেন, আপনারা এখান থেকে উৎখাত করেছেন, আমাদের কাছে সেটা পরিষ্কার। কোন চাপের মুখে আমাদেরকে করতে হয়েছে সেটাও আমি পরিষ্কার হয়ে গেছি। এইবারেতে আপনারা এই ব্যাপারে আর কোনো রকম নাক গলাবেন না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এসছে, তারা যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের সঙ্গে বরাবর সম্পর্ক ভালো রেখে চলেছে। ফলে ভারতকে ছাড়া বাংলাদেশে চলবে না। আপনি সুদূর আমেরিকায় বসে আপনি যদি গুটি চালাচালি করেন, সেই গুটি চালাচালিতে বাংলাদেশ আর চলবে না। সুতরাং আপনাকে এই কথাটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আপনার আমার কাছে আসার যে পরিকল্পনা এবং যেটা আপনি আমায় বললেন সেটা কখনোই বাস্তবায়িত হবে না। এই গেল মার্কিন সেনেটরের ব্যাপার, এই গেল আপনার ডক্টর ইউনূসের ব্যাপার। এবার হয়েছে কি, এতটাই আতঙ্ক যে এখন ডিসি পর্যায়ে যারা
এর প্রতি চাইছেন, মানে নিয়োগ যাদের হয়, সেই ডিসি কে এখনো কেউ হতে চাইছে না। আগে একটা ডিসি হওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হতো। এই সমন্বয়ককে ধরা হচ্ছে, ওই উপদেষ্টাকে ধরা হচ্ছে, এই নেতাকে ধরা হচ্ছে, ওই আপনার জামাতি একে আমিরকে ধরা হচ্ছে। এই সমস্ত কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে। এখন কেউ ডিসিও হতে চাইছে না, কারণ এই সরকারের সঙ্গে কেউ সংস্রবে থাকুক সেটা কেউ চাইছে না। ফলে বাংলাদেশের ভেতরে সরকারের মধ্যে একটা চূড়ান্ত অস্থিরতা সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পারছে তাদের চলে যেতে হবে, কিন্তু কবে চলে যেতে হবে? যদি চলে যায় তো চলে গেল, আর যদি চলে না যায় তাহলে ওয়াকারুজ্জামান হাতে ক্ষমতা নিলে পর পর সবাই কিন্তু আপনারা অ্যারেস্ট হবেন, এবং সেক্ষেত্রে আপনাদের ওই আদালতে গিয়ে ফাঁসি মঞ্চের জন্য আপনাকে তৈরি হতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশে ফিরে তার মতো করে দেশ চালাবেন। সুতরাং আপনাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম, এবং আমার এই কথাটা কিন্তু ধ্রুব সত্য মেনে রেখে দিন। যা হবে খুব তাড়াতাড়ি হবে। এবার কত তাড়াতাড়ি আপনারা যাবেন, কত তাড়াতাড়ি একবার মানে আপনারা দেশ ছাড়বেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু ছাড়তে আপনাদের হবেই। সেটা পশ্চাৎ দেশে লাথি খেয়ে হোক অথবা স্বইচ্ছায় হোক। এদিকে তুলসী গ্যাবার্ডের এই যে মন্তব্য, এই মন্তব্যকে ঘিরে আরো একটা মানে হয়েছে, তুলকালাম ঘটে গেছে। ঢাকায় যে ফ্রান্সের এম্বাসি রয়েছে, সেই এম্বাসি একটা টুইট করে। টুইটে তারা লেখে, ফ্রান্স এম্বাসি ঢাকা, হাউ রিডিকুলাস, বেসলেস অ্যান্ড ইনটেলেকচুয়ালি উইক স্টেটমেন্ট। এই কথাটা তুলসী গ্যাবার্ডকে ট্যাগ করে লেখা হয়, একদম ওপেন টুইটারে ফলো এতে দেওয়া হয়। এর উত্তরে আমাদের একজন নৌসেনা কর্তা, তিনি এই টুইটটাকে ট্যাগ করে উনি আবার লেখেন, মনোজ রাওয়াত তিনি একটা লিখেছেন, আমি সব শুদ্ধ আপনাকে দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখুন। যেখানে লেখা হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের সমালোচনা করেছে বাংলাদেশে অবস্থিত ফরাসি দূতাবাস। পোস্টটি এখন মুছে ফেলা হয়েছে। এই পোস্টটা কিন্তু এখন আর নেই, এই পোস্টটাকে মুছে ফেলা হয়েছে। এখন মনোজ রাওয়াত কি লিখেছিলেন, ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্তা মনোজ রাওয়াত গ্যাবার্ডের মন্তব্যের উপর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শেয়ার করে ফরাসি দূতাবাসের স্ক্রিনশট পোস্ট করেছেন। তিনি অভিযোগ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে গ্যাবার্ডের মন্তব্যের উপরে বাংলাদেশ সরকারের সমালোচনাকে ফ্রান্স সমর্থন করছে। রাওয়াত আরো বলেন যে ভারত ফরাসি কৌশলগত অংশীদারিত্ব ফ্রান্সের একটি প্রতিরক্ষা চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যবসায়িক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। উপমহাদেশে ফরাসিদের দুষ্টুমিকে ডাকার সময় এসেছে, এক্সপোস্টে তিনি এই কথা বলেছেন। শুধু মনোজ রাওয়াত নয়, আরো একজন করেছেন, তিনি হচ্ছেন মারিও নভল, an Australian entrepreneur, angel investor and speaker, is currently serving as the founder and chief executive officer of IBC Group. He is one of the most respected name in blockchain industry. মারিও নভলের টুইটটাও আমি এখানে দিয়ে দিলাম। মারিও নভল যেখানে বলছেন
যে বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপারে যে অশনি সংকেতের ঘন্টা তুলসী গ্যাবার্ড বাজিয়ে দিলেন, সারা পৃথিবীর কাছে তা একটা দৃষ্টান্ত। সারা পৃথিবী দেখুক যে ইসলামী রাজত্ব কায়েমের জন্য কি কি করা হতে পারে এবং সেখানে ডিপ স্টেটের কি কি ভূমিকা থাকতে পারে। উনি পরিষ্কার এখানে লিখে দিয়েছেন। আর তাছাড়া এখন এটা ফরাসি এই দূতাবাসের ব্যাপারটা নিয়ে একদম খবরের ছয়লাভ চারিদিকে। আমিও খবর জোগাড় করেছি, ওখান থেকেই খবর জোগাড় করেছি, আমি নিয়েছি ইকোনমিক টাইমস থেকে 3 ঘন্টা আগে আমি ভিডিও করা 3 ঘন্টা আগে যেটা পোস্ট করা হয়েছে সেখান থেকেই আমি খবরটা নিয়েছি। খবরটা কিন্তু অনেক বড়, মানে জিসটা হচ্ছে এইটাই যে কি করে ফরাসি দূতাবাস কি করে এমন একটা টুইট করলো এবং পরে ভয়ের চোটে মুছে দিল। কারণ এই মনোজ রাওয়াতে রিটুইটের পরে এইটা এমইএ এর কাছে খবর যায়। এমইএ সরাসরি ফ্রান্স গভর্নমেন্টকে ফোন করে, ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করে এবং পরে ডক্টর জয়শঙ্কর যোগাযোগ করেন ফ্রান্সের যিনি বিদেশ মন্ত্রী তার সঙ্গে এবং প্রধানমন্ত্রী যোগাযোগ করেন ম্যাক্রনের সঙ্গে। ম্যাক্রন বলেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেই দূতাবাস যেটা করেছে আমি দূতাবাসের সমস্ত কর্মীদের আমি উইথড্র করে নিচ্ছি, দরকার হলে ফ্রান্স দূতাবাস ঢাকা থেকে আমরা সরিয়ে নেব, কিন্তু আপনাকে আমি নিশ্চিত করছি যে ফ্রান্স সরকার এর মধ্যে কোনো সংস্রব নেই। যিনি মন্তব্যটা করেছেন তিনি তার ব্যক্তিগত মন্তব্য করেছেন, কিন্তু এটা ঠিক যে ফ্রান্স এম্বাসির ওয়েবসাইট থেকে তার এই পোস্টটা করা উচিত হয়নি। তিনি ব্যক্তিগতভাবে পোস্ট করতেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফ্রান্স গভর্নমেন্টের এম্বাসির ওই পেজ থেকে তার এই টুইটটা করা উচিত হয়নি। যাই হোক, আমি আপনার কাছে এই ব্যাপারে দেশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। ফলে বুঝতে পারছেন যে একটা ছোট 2 লাইনের একটা মন্তব্য ফ্রান্সের এম্বাসির, তার প্রতিক্রিয়া কোথায় চলে গিয়েছে, বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ট্রাম্প কিন্তু তার প্রতিক্রিয়া দেয়নি। ট্রাম্প প্রতিক্রিয়া যখন দেবে তখন কিন্তু একটি বোমা ফাটবে এবং তার আশঙ্কায় রয়েছে এখন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। তাই সব মিলিয়ে কি দাঁড়ালো, পুরো একেবারে ভোলাটাইল সিচুয়েশন। বাংলাদেশের অবস্থা কিন্তু, যারা সরকার তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। এদিকে আবার শোনা যাচ্ছে যে ফ্রান্সে যিনি বসে আছেন, যিনি যার 2.5 মিলিয়ন যার সাবস্ক্রাইবার, তিনি নাকি দেশে আসার জন্য নাকি ছটফট করছেন। তা আমার কাছে খবর আছে দেশে আসার চেষ্টা করলে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। ডক্টর ইউনূসের তো দুর্গতি আছেই, তার দুর্গতি তার থেকেও খারাপ হবে কিনা সেই ব্যাপারে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। তবে হ্যাঁ, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি, তিনি ফ্রান্সেই থাকুন আর তিনি আমেরিকাতেই থাকুন, তিনি বেশি দিন আলো বাতাস তার সহ্য হবে না। তাকে কিন্তু 5 হাত মাটির নিচে খুব শীঘ্রই যেতে হবে। কারণ চারদিকে কিন্তু গানম্যানদের ভীষণ উৎপাত শুরু হয়েছে, অদৃশ্য গানম্যান। দেখছেন পাকিস্তানের অবস্থা, আপনাদের বড় ভাই
সে তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, রোজ সৈনিকদের লাশ করছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে পাকিস্তানে যখন বলা হচ্ছে, মানে অর্ডার করা হচ্ছে যে তোমরা এবার এতে যাও, বালুচিস্তানে যাও, সব রিজাইন করে পালিয়ে যাচ্ছে। সৈন্যবাহিনী থেকে রিজাইন করে পালিয়ে যাচ্ছে, কেউ যেতে চাইছে না। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, আর ওদিকে আফগানিস্তান বর্ডার, চামন বর্ডার, কেউ যেতে চাইছে না। তা আপনার বড়ে মিয়ার এই অবস্থা, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, তা ছোটে মিয়া আপনি এখন কি করবেন? আপনাদের পথ আপনারা নিজেরা মেরে রেখে দিয়েছেন। কোথায় কিভাবে মেরেছেন বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। আমি আর ভেঙে বলছি না ভিডিওতে, এগুলো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তবে ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে ডক্টর ইউনূসের দেখা হতো, তাহলে আমি ওনাকে বলতাম এই যে উচ্চ কথাটা খুব ভালো করে ওনাকে আমি সমঝে। স্থানীয় সরকার নির্বাচন করতে 2 বছর লাগলো। জনগণ আগে স্থানীয় সরকার, পরে জাতীয় নির্বাচন চায়, বা জাতীয় নির্বাচন আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। দর্শক, বিএনপির এক পকেট মিত্র যিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেছেন, অথচ বাংলাদেশে কোন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার মধ্যে সক্ষমতা তার নেই, বিজয়ী হওয়া তো দূরের কথা। এখন যাদের সাথে স্থানীয় সরকারের কোনো সম্পর্ক নেই, যারা স্থানীয় সরকার নির্বাচনের কোনো স্টেক হোল্ডার্স নয়, তারা এই বিষয়ে কথা বললে এটা একটু খারাপ দেখে। তা বিএনপির সেই পকেট মিত্র মাহমুদুর রহমান মান্না বলেছেন, একসময় আওয়ামী লীগের লোক, আর আওয়ামী লীগের লোকজনই ঘুরে ফিরে এখন বিএনপির মিত্র। স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত 2 বছর লাগবে। আমাদের কাছে 2 বছর লাগুক, তারপরও আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। তারপরে আমাদের নির্বাচনের ত্রুটি বিচ্যুতি কি, কিভাবে কারচুপি হয়, এগুলো সব সমাধান করার রাস্তা এখান থেকে খুঁজতে হবে। এরপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করতে 2 বছর লাগলে এই 2 বছর দেশে নির্বাচন হতে থাকবে, দেশ একটা নির্বাচনী ট্রেনে থাকবে। 2 বছর যাবৎ নির্বাচন, জনগণ ভোট দিতে অভ্যস্ত হবে। নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র, এর চাইতে ভালো আর কি? নিরপেক্ষ সরকারের অধীনে 2 বছর বয়সে স্থানীয় সরকার নির্বাচন হবে, কোনো সমস্যা নেই, জনগণের কোনো আপত্তি নেই এতে। জনগণকে জিজ্ঞেস করেন, গণভোট নেন, 70-80% মানুষ বলবে যে না, 2 বছর লাগুক, তাতে কি? 2 বছর ডক্টর ইউনূস 2 বছর বসে স্থানীয় সরকার নির্বাচন করুক, ওয়েলকাম। স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরো বলেন, এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে বলতে পারেন? আচ্ছা, মানে ভয় দেখাচ্ছে এখন। তাহলে আমি বলবো, স্থানীয় সরকার নির্বাচন করতে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেটা সামাল দিতে যদি বড় কিছু লাগে, সেই সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করতে যে কয় বছর লাগবে, ওই কয় বছর বসে সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করবে, তারপরে নির্বাচন হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি জাতীয় নির্বাচনে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? মানুষ মারা যাবে না? জাতীয় নির্বাচনে, স্থানীয় নির্বাচনে মানুষ মারা যাবে, কম যাবে, বেশি যাবে, এর যুক্তিটা কি? এর মানে যে যুক্তি দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না, ওই যুক্তিতে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাহলে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কেন? এইসব কথায় চলবে না। নির্বাচনের সক্ষমতা আগে সরকার অর্জন করুক সংস্কার করে, তারপরে স্থানীয় সরকার নির্বাচন হোক, তারপরে জাতীয় নির্বাচন। তাতে 2 বছর 3 বছর লাগুক, জনগণের আপত্তি নেই। জনগণ কোন সুনির্দিষ্ট ভোট দেওয়ার জন্যে বেসামাল হয়ে উঠেন নাই। তারা ডক্টর ইউনূসকে চায়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভোট দিতে সবাই চাই আমরা, কিন্তু স্থানীয় নির্বাচনের মাধ্যমে ভোট দিলে তো আমরা দেখতে পারবো যে আসলে আমরা ভোট দিতে পারি কিনা। এখন বিএনপির লোকজন বিভিন্ন
সেমিনার টেমিনার আয়োজন করছে, এখানে যারা স্থানীয় সরকার নির্বাচনে স্টেক হোল্ডার না, এই মাহমুদুর রহমান মান্নাদের মতো এদেরকে ডেকে নেয়। স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে। এখন এই শিরোনামে বিএনপি পন্থী লোকজন সেমিনার আয়োজন করে, বিভিন্ন বোঝায়। সেমিনারে যে যুক্তি দেয়, যুক্তিগুলো টিকলো, এই যুক্তি তো খণ্ডন করে দিলাম। এটা কোনো যুক্তি যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে মানুষ মারা যাবে, আর জাতীয় নির্বাচন হলে মানুষ মারা যাবে না, আর পরে হলে মারা যাবে না, তখন কি আজরাইল ছুটিতে যাবে নাকি? কথা এগুলো। আর এমন কি মেকানিজম যারা নির্বাচিত হবে তাদের হাতে থাকবে যে নির্বাচিত সরকার, পার্লামেন্ট নির্বাচন হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে? এমন কি মেকানিজম আছে? তাহলে সেই মেকানিজমটা এখন একটু কাজে লাগান ডক্টর ইউনূসের পক্ষে, তা তো আর বলতে পারবেন না। তিনি বলেন, আবেগে অনেক কিছু বলা যায়, কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না। গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতে পারবেন না, থাকতেও পারবেন না। কেউ যদি মনে করেন নির্বাচন দিয়ে দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে, নির্বাচন পিছিয়ে দিয়ে দিলে তো সেটা ঠেকাতে পারবেন না। সেটা ঠেকাতে হলে রাজনীতি পরিবর্তন আনতে হবে, সেই লড়াই জারি রাখতে হবে। সংস্কার করলে, তারপরে নির্বাচন হলে ভোট কারচুপি হবে না, আর যারা আসবে তারা স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। এই জন্য আগে সংস্কার, পরে নির্বাচন। আর আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা সংস্কারের একটা অংশ, কারণ নির্বাচন কেমন হয় কি এটা এক্সপেরিমেন্ট করতে হবে। আর আগে স্থানীয় সরকার নির্বাচন, তার আগে তো আমি মনে করি সংবিধান বিষয়ে একটা ফয়সালা আসা উচিত, সংস্কার। কারণ কোন প্রক্রিয়া কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে এ বিষয়েও তো আগে ঠিক করতে হবে, সেটা তো সংবিধানে থাকবে। মাহমুদুর রহমান মান্নাকে প্রধান অতিথি করে এখন এসব সেমিনার করা হয়, যে সেমিনারে আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা, অথচ মাহমুদুর রহমান মান্নার সাথে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এখন তিনি তো চাইবেন না, কারণ তার সাথে সম্পর্ক নেই। তিনি একটা এমপি পদে নমিনেশন পাবেন বিএনপি জোটের, তার আগ্রহ সেদিকেই থাকবে। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন তিনি চান না। দেশে তো আর নতুন করে স্বাধীন হয়নি, এই যে কথাটা, দেশ তো আর নতুন করে স্বাধীন হয়নি, নতুন নামে দেশ হয়নি। দেখেন, নতুন করে স্বাধীনতা মানে কি? ভারত আওয়ামী লীগের মাধ্যমে দেশটা তারা নিয়ন্ত্রণ করত, এখন সেখান থেকে আমরা স্বাধীন হয়েছি, এই অর্থে বলছে নতুন স্বাধীনতা। কেউ তো বলছে না যে আমরা আলাদা ভূখণ্ড পেয়েছি, না, এই অর্থে বলে দেশ নতুন করেই স্বাধীন হয়েছে। আমরা আসলে স্বাধীন ছিলাম না। যেমন এরশাদ নির্বাচন বর্জন করবে কি করবে না, এটা সে সিদ্ধান্ত নিতে পারতো না। এরশাদকে হসপিটালে ভর্তি করে ঘাড় ধরে ভারত সিদ্ধান্ত দিত যে তুমি এটা করো, এটা করো। এরশাদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাইন করেন নাই, কিন্তু তিনি ঘুমিয়ে থাকেন, তিনি জানেন না, তিনি ঘুম থেকে উঠে দেখেন যে তিনি এমপি হয়ে গেছেন। এটা কি কোনো স্বাধীন দেশ? জিএম কাদের কি করবেন কি করবেন না এটা তিনি করতে পারেন না। ভারতে যান, ভারত থেকে এসে বিমানবন্দরে বলেন যে আমি বলতে পারবো না কি কথা হয়েছে। তাহলে বুঝুন যে বাংলাদেশ কি স্বাধীন ছিল? স্বাধীন ছিল না। কার ফাঁসি দেওয়া হবে এটা ঠিক করে দেওয়া হতো ভারত থেকে। এই অর্থে স্বাধীন হয়েছে। আলাদা ভূখণ্ড পেয়েছে এই কথা তো কেউ বলেনি। আপনি আকবারই এই চালাকি করেন কেন? এই চালাকিপূর্ণ কথা কেন বলেন? অবশ্যই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ভারত থেকে। এটা ভৌগোলিক স্বাধীনতা নয়, এটা রাজনৈতিক স্বাধীনতা। নতুন বাংলাদেশ মানে যে দেশে নারীরা নিরাপদ থাকবে, মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, মানুষের মত প্রকাশ স্বাধীনতা থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে। এই জন্যই সংস্কার দরকার। সেই সংস্কারে আপনাদের বস বিএনপি সহযোগিতা করছে না। তো এখানে কোনো বক্তা স্থানীয় সরকার নির্বাচনের উপরে গুরুত্ব দিয়েছেন। তবে এমন লোকজন এখানে নির্বাচন করছে, মানে কথা বলছে এই সেমিনারে, যাদের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। এখন দেখেন যে জনগণ কি চায়। আমি যে বলেছি যে মানুষ
এটা চায়। এই নিউজ যেসব জায়গায় এসেছে সেসব জায়গায় মানুষের স্বাধীন মতামত দেখেন, এটা হচ্ছে স্বাধীন মতামত। 2 বছর না 4 বছর পর স্থানীয় সরকার নির্বাচন এবং 5 বছর পর 2030 সালে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। মানুষ এটা চায়। আমরা চাই ইউনূস সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক। কেউ বলছেন আপাতত গণপরিষদ নির্বাচন চাই। এবারে রমজান মাসে সবকিছুর দাম স্বাভাবিক আছে, অথচ তারেক রহমান প্রোপাগান্ডা চালাচ্ছেন যে দ্রব্যমূল্য নাকি ভালো নেই। আরেকজন লিখেছেন 2 বছর না 3 মাসেই সব নির্বাচন সম্ভব। বাস্তবে 3 মাস না, একদিনও সব স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই ধাপে ধাপে। আর ধাপে ধাপে করলে 2 বছর এটা ফালতু কথা মাহমুদুর রহমান মান্নার, একদম ফালতু কথা। 2 বছর কেন লাগবে? 3 মাসে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। সংস্কার কমিশন অনেকটা এদিকেই ইঙ্গিত দিয়েছে। আরেকজন লিখেছেন 2 বছর পর জাতীয় নির্বাচন হবে, সমস্যা কি? মানে 2 বছর ধরে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে 2 বছর পর জাতীয় নির্বাচন, কি সমস্যা? জনগণের সবার মতামত এটা। এর মানে 2-3 বছর লেট হলো, আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে একটা কথা খুব কনসিস্টেন্টলি আমরা শুনেছি। এই জায়গায় ইনফ্যাক্ট তিনি খুবই কনসিস্টেন্ট। সেটা হচ্ছে নির্বাচন এই বছরেই হতে পারে ডিসেম্বরের মধ্যে, অথবা আগামী বছরের জুনের মধ্যে। তিনি বেশ কয়েক মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম বলেছেন। এরপর তিনি দেশের বাইরে গেছেন, দেশের মিডিয়ার সাথে অনেকের সাথে ইন্টারভিউতে তিনি এই কথাটা ক্রমাগত বলেছেন। তার সাথে কেউ দেখা করতে গেছে, খুব গুরুত্বপূর্ণ কেউ কোনো দেশের। এই কয়েকদিন আগেই একজন মার্কিন সেনেটর তার সাথে যখন দেখা করতে গেছেন, সেখানেও তিনি ঠিক একই কথা বলেছেন। এবং কথাটা এখন এইভাবে এসে হাজির হয়েছে। প্রধান উপদেষ্টা বলতেন যে সংস্কার যদি খুব কম করা হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর সংস্কার যদি একটু বেশি করা হয় তাহলে আরও 6 মাস সময় বেশি লাগতে পারে। কেউ কেউ ছোট প্যাকেজ, বড় প্যাকেজ এভাবে বলছেন। সংস্কারের ছোট প্যাকেজ হলে ডিসেম্বর এবং সংস্কারের বড় প্যাকেজ হলে জুনের মধ্যে। আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা আমার মাথায় এসছে এবং আমি চাই সরকার তার অবস্থান ক্লিয়ার করবে এই প্রসঙ্গে। যদি সংস্কারের বড় প্যাকেজও হয়, তারপরও কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে না? আমি আবারও কথাটা বলছি, সংস্কারের বড় প্যাকেজেও যদি রাজনৈতিক দলগুলো রাজি হয়, তারপরও নির্বাচন কেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া যাবে না? কেন আরও 6 মাস বেশি সময় লাগতে পারে? এই প্রশ্নটা ক্লিয়ার করা দরকার। কেন আমি এটা বলছি সেটা একটু বলি। আমরা এখনও জানি না ছোট প্যাকেজ মানে কি, বড় প্যাকেজ মানে কি। আমরা ধরে নিতে পারি যতগুলো সংস্কার প্রস্তাব সরকারের দিক থেকে দেয়া হয়েছে, আমরা জানি যে 5টা কমিশনের, এর মধ্যে একটা, প্রথম যে 6টা হয়েছিল এর মধ্যে একটা পুলিশ সংস্কার কমিশনের কোনো সংস্কারের প্রস্তাবনা আসলে এখানের দলগুলোর কাছে দেওয়া হয়নি। কারণ যে প্রস্তাবনাগুলো তারা অ্যাগ্রি করতে যাচ্ছেন প্রাথমিকভাবে, সেগুলো সব প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সম্ভব, তাই তাদের ভাষায় তারা এটা দেননি। 5টা কমিশনের 166টার মতো সংস্কার প্রস্তাবের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অপিনিয়ন চাওয়া হয়েছে। এর মধ্যে নানানভাবে ছক করা হয়েছে, হ্যাঁ না, নাকি আংশিক হলে কেন, কি করলে পুরো করা যাবে, কিভাবে করতে হবে, নানানভাবে কাজটা খুব ছকের মতো করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ঠিক ওই ছক অনুযায়ী অনেকেই জবাব দেবে না বলে জানাচ্ছে। এই আলোচনা এখন না, এটার পেছনেও সরকার একটা এই রাজনৈতিক দলগুলোর চরিত্র বোঝার এক ধরনের বহিঃপ্রকাশ আছে। তারা চেয়েছিলেন এটা করবেন এবং প্রধান উপদেষ্টা যেমন প্রথম দিনই বলেছিলেন যে এটা কে কোনটা ইয়েস বললো কোনটা নো বললো তারা ওয়েবসাইটে সব আপলোড করে দেবেন। আমি ধারণা করি কেউ কেউ এই বিষয়টা এড়ানোর জন্যই এটা করতে গেছেন। যাই হোক, আমার আলোচনা সেটা না। তো 166টার মধ্যে আমরা ধরি, মানে সর্বোচ্চ 166টা জায়গায় সবাই একমত হতে পারে, বা 50%ও অনেক বড় সংস্কার, সেটাও কোনো সন্দেহ নাই। যদি 50%ও সবাই অ্যাগ্রি করে, তাহলে যদি বড় প্যাকেজও হয়, তাহলে আসলে সময় কত লাগতে পারে? সংস্কারের জন্য আসলে কি করতে হবে আমরা ব্যাপারটা একটু বুঝি। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমি আমার কমিশনের কথা বলি। আমার কমিশন থেকে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি, এটা 150-এর বেশি ইন টোটাল। এটাকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 3 ভাগ বলা যায়, কিন্তু মূলত 2 ভাগ, যেগুলো আমাদের এক্সিস্টিং আইন
বিধিবিধান এগুলো পরিবর্তন করার জন্য বলা হয়েছে একটা অংশ। এবং আমরা মনে করি আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে, যে অনুচ্ছেদগুলো, আমি এভাবে বলবো, অনুচ্ছেদগুলো আছে আমাদের কনস্টিটিউশনে, সেগুলোরও ক্ষেত্রে বেশ কিছুটার ক্ষেত্রে আমাদের পরিবর্তন, সংযোজন, এরকম নানান রকম সাজেশন আছে। তাহলে দুভাগে, একটা অংশ আইন বিধিবিধান আর একটা হচ্ছে সংবিধান। আর কিছু আছে কিছু প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমেই সম্ভব, এগুলোর জন্য আসলে সংবিধান দূরেই থাকুক, আইন সংশোধনেরও কোনো প্রয়োজন নেই। এখন যে জিনিসগুলো আইন দ্বারা সংশোধন সম্ভব সেগুলো তো কি করব, এখন যেহেতু সংসদ নেই, আইন তৈরি করতে হবে না, আইন তৈরি করা যাবে না। এমনকি পার্লামেন্ট থাকা অবস্থায়ও কখনো কখনো সরকার খুব দ্রুত কোনো আইন করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে দেন। অধ্যাদেশ আসলে একটা আইনের মতোই কার্যকর, শর্ত হচ্ছে জাস্ট নেক্সট পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করতে হবে ফর্মালি। তো তাহলে যেগুলো আইনের ব্যাপারে দলগুলো একমত হলো, আমি উদাহরণ দিই, যেমন সংসদ নির্বাচন হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও নামক একটা আইনের অধীনে। সো এটার আমরা অনেক জায়গায় পরিবর্ধন, সংযোজন, বিয়োজনের কথা বলেছি। এখন সব দল যদি অ্যাগ্রি করে, এই আরপিওটা আসলে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং সেকশনে বসে সামান্য কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, করে দিলেই কিন্তু এই আইনটা সংশোধন হয়ে গেল। একইভাবে অন্যান্য কমিশনও যে যে আইনগুলোর কথা বলেছে সেগুলো সব একইভাবে সংশোধন করা যাবে। সেগুলো করতে সাম ডেইজ প্রয়োজন, কারণ আইনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোনো নতুন আইন তৈরি হচ্ছে না। আমরা একটা নতুন আইন অবশ্য প্রপোজ করেছি নির্বাচন কমিশন নিয়ে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই সেটা হয়নি। আর আমরা যেটা প্রপোজ করেছি সেটা আমরা বেসিক কাজটা করেও দিয়েছি, এটাকে ঠিকঠাক করতেও খুব বেশি সময় লাগার কোনো কারণ নেই। তাহলে আমরা ধরছি যদি অসংখ্য 40, 50, 60, 70টা আইনও মানে সংশোধনীর মধ্যে যদি আইনের চেঞ্জ করতে হয়, খুব বেশি সময় কি লাগার কথা? 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে এগুলো সম্ভব। আচ্ছা, সংবিধান সংশোধনের ব্যাপারেও যদি দলগুলো একমত হয়, এখন দুভাবে হতে পারে, এটা বা তিনভাবে আমরা এভাবে বলবো। একটা হচ্ছে একেবারে আপাদমস্তক একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা, সেখানে সংবিধান রচিত হবে, তারপর সেই সংবিধানের অধীনে বাংলাদেশের পরবর্তী পার্লামেন্ট ইলেকশন হবে, এটা একটা অপশন। একটা হচ্ছে সাধারণ একটা সংসদ নির্বাচন হবে এবং যে দলগুলো একমত হবে তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা এগুলো যদি যতগুলো আমরা ধরে নিলাম যে তারা বিরাট পরিবর্তনের জন্য অ্যাগ্রি করলো সব দল, তাহলে কি দাঁড়ালো এই নির্বাচনে? তাহলে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী আমরা 2/3 মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করতে। আমরা ধরে নিলাম আমরা যে দল জিতবে তার 2/3 মেজরিটি পেল না, কিন্তু যেহেতু তার আগে সবার কনসেনসাস হয়েছে যে আমরা এই জায়গায় পরিবর্তনগুলো করব, তাহলে অন্য দলগুলো তাকে সমর্থন করবে পার্লামেন্টে এটা পাশ করার জন্য। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার মানে ইনক্লুড করেছি, তখন তো বিএনপি ছিল, তার 2/3 মেজরিটি ছিল, তার জন্য খুব সহজ হয়েছে। 15th অ্যামেন্ডমেন্টের সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা পেরেছে। কিন্তু আমাদের দ্বাদশ সংশোধনী, যেটাতে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসি, সেটা তো কোনো মানে 2/3 মেজরিটি ছিল না বিএনপিরও, তখন আওয়ামী লীগ বিএনপি মিলে কিন্তু সেটা পাশ করেছে। তো তাহলে আমাদের সেই পার্লামেন্টে সবাই একমত হয়ে সেটা পাশ করে দেবেন। অথবা আরেকটা অপশন বলা হচ্ছে যে একই সাথে একটা সংসদ এবং গণপরিষদ হওয়া, 70-এ আমাদের যেটা হয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে, যারা কনস্টিটিউশন তৈরি করবেন এবং সেটাই পার্লামেন্ট হিসেবে কাজ করবে। সো আমরা যেই ফরম্যাটেই করি না কেন, সিদ্ধান্ত যদি হয়, সেগুলোর জন্য বেশি সময় আসলে কেন লাগবে? আমি যেটা বলতে চাইছি, দলগুলো যদি 10টা, 15টা, 20টা আইন সংশোধন করতে রাজি হয় বা 50টা, 100টাও রাজি হয়, এটা ভার্চুয়ালি একই সময় নেবে, কারণ দলগুলো ডিসাইড করবে তারা কি করবে। এরপর জাস্ট এটার একটা ছোট্ট ক্লারিক্যাল কাজের মতো, আইন মন্ত্রণালয়ের খুবই এফিশিয়েন্ট ড্রাফট করেন এরকম মানুষজন আছেন, তারা এটা একদিনের কাজ এক একটা আইনে, কারণ তারা নতুন আইন করছেন না, একদিনে জাস্ট চেঞ্জগুলো করে দেয়া। সংবিধানের ক্ষেত্রে তো কিছু করার নেই, এটা একটা কনসেনসাস যদি হবে সে লিখে পড়ে নিলেই হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা সময় লাগতে পারে দলগুলোর সাথে এই কনসেনসাস তৈরির ক্ষেত্রে,
প্রাথমিকভাবে তাদের রিপোর্ট চাওয়া হয়েছে, এখন তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা হবে। আজই এটা শুরু হয়েছে, ঐক্যমত্য কমিশন এলডিপির সাথে বসেছেন, এভাবে পালাক্রমে সবার সাথে বসবেন। সো এটা যদি ঠিক হয়ে যায়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে আজকের এই নিউজটা দেখে এবং আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।